ভয়ঙ্কর ভালোবাসা শেষ পর্ব। তানহা কোনো দিকে না তাকিয়ে নদীতে ঝাঁপ দেয়। তানহার এই কাজে ছেলেগুলো রোকসানা, মরিয়ম সবাই অবাক হয়ে তাকিয়ে রয়। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় প্রচুর ছেলেপেলে, আর চারিদিক থেকে ঘিরে ধরে রাসেলদের, রাসেলের চাচাতো ভাই ও তার দলের ছেলেপেলেদের। মরিয়ম আর রোকসানাকে তরুণ ঠাটিয়ে চর মারে, আর রুদ্রিক সরাসরি নদীতে ঝাঁপ দেয়। তানহাকে যখন মরিয়ম ও রোকসানা ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসছিল, তখন ওই রাসেলের চাচাতো ভাইয়ের দলের একটি ছেলে ফোন দিয়ে রুদ্রিককে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। রুদ্রিক বুদ্ধি করে রাসেলের চাচাতো ভাইয়ের দলের একটি ছেলেকে টাকা দিয়ে কিনে নেয়, আর তাকেই বলে কখন এই ছেলে কি করে সব খবর তাকে দিতে। রুদ্রিকের মনে সন্দেহ ছিল, কোনো না কোনোভাবে তানহাকে ক্ষতি করতে চাইবে এই ছেলে। হলেও তাই। এতদিন কোনো সুযোগ না পেয়ে এই ছেলে মরিয়ম ও রোকসানাকে ব্যবহার করেছে। যেহেতু তানহার বান্ধবী মরিয়ম আর রোকসানা, তাই তানহা তাদের সাথে খুবই ঘনিষ্ঠ ছোটবেলা থেকে। একসাথে মানুষ হয়েছে, তাই রোকসানা ও মরিয়মের কথা তানহা বিশ্বাস করে নেয়। রুদ্রিক কখনো স্বপ্নেও ভাবতে পারেনি তাদের গ্রামের দুটো মেয়ে তানহার এত বড় ক্ষতি করতে চাইবে। রুদ্রিক খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে। সে দেখতে চেয়েছিল কি করতে পারে এই ছেলেগুলো, আর তারা পদক্ষেপ নেওয়ার আগেই তানহা নদীতে ঝাঁপ দিয়ে দেয়। রুদ্রিক তানহাকে পানি থেকে তোলে, কাউকে তানহার কাছে আসতে দেয় না। নিজের বুকের মধ্যে আগলে নেয় তানহাকে, নিজের গায়ের শার্ট খুলে তানহাকে পেঁচিয়ে দেয়। তানহার মুখে থাপ্পড় দিয়ে বলে, এই বেয়াদব মেয়ে, তোমাকে কে বলেছিল নদীতে ঝাঁপ দিতে? তানহা রুদ্রিককে জাপটে ধরে আর বলে, আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষের আমি স্পর্শ নিতে পারবো না, তাই তো ওই ভাইয়াটা আমাকে ধরতে চেয়েছিল, আর আমি নদীতে ঝাঁপ দিলাম। নিজের জান দিব, তাও মান দিব না। তানহার কথায় রুদ্রিক আর একটি কথাও বলতে পারে না। রুদ্রিক জানে তানহা যেমন সরল তেমন ভালো একটি মেয়ে। তানহাকেও রুদ্রিক পাগলের মতো ভয়ঙ্কর ভালোবাসে। রুদ্রিক তানহাকে বুকে জড়িয়ে ধরে রাখে আর বলে, আমার উপর একটু ভরসা করতে পারলে না? তুমি জানো না তোমার রুদ্রিক তোমাকে ঠিক বাঁচাতে আসবে? কোনো পরপুরুষের ছোঁয়া অবশ্যই তোমাকে আমি দিতে দেব না বেঁচে থাকতে। রুদ্রিক তারপর সবার উদ্দেশ্যে বলে, এই শয়তানগুলোকে আমার গোডাউনে নিয়ে যা। তানহা রুদ্রিককে বলে, এই মরিয়ম আর রোকসানা, এদেরকে ছাড়বেন না। রুদ্রিক ভাইয়া, এরা বান্ধবী নামের কলঙ্ক। রুদ্রিক তানহাকে বলে, যে আমার কলিজায় হাত দিয়েছে তাদেরকে এত সহজে রুদ্রিক ছেড়ে দিবে? রুদ্রিক তাদের সেই হাত কেটে দিবে। যে চোখ দিয়ে আমার অ্যাঞ্জেলের ক্ষতি করতে চেয়েছে সেই চোখ তুলে নিবে। তারপর রুদ্রিকের ইশারায় সব ছেলেদের চলে যেতে বলে। যেহেতু তানহার শরীর ভেজা, তাই সে কাউকে রাখতে চায় না, আর এত সময় তানহাকে সে তার বুকের মধ্যে আগলে রেখেছিল, যাতে কেউ তানহাকে ভেজা শরীরে দেখতে না পারে। রুদ্রিক তানহাকে কোলে করে নিয়ে তার গাড়ির ভেতরে বসিয়ে দেয়। তারপর নিজে গাড়ি ড্রাইভ করে তানহাকে নিয়ে চলে যায় সেখান থেকে। তানহাকে নিয়ে সরাসরি তার ফ্ল্যাটে ওঠে। রুদ্রিকরা অনেক বড় লোক, তাই এই গ্রামে ওদের নিজের বাড়ি, ফ্ল্যাট অনেক কিছুই আছে, আর এই ফ্ল্যাটে রুদ্রিক নিজের জন্য রেখে দিয়েছে। একা যখন সময় পায় এখানে এসেও অবসর সময় কাটায়। তানহাকে নিয়ে তার ফ্ল্যাটের ভিতর ঢোকে রুদ্রিক। তারপর বেডরুমে যেয়ে তানহার জন্য নিজের একটি গেঞ্জি আর একটি নিজের ট্রাউজার বের করে। তানহার হাতে দিয়ে বলে, ওয়াশরুমে যাও, চেঞ্জ করে আসো। ওয়াশরুমে যেয়ে তানহা চেঞ্জ করে আসে, কিন্তু গেঞ্জি ট্রাউজার সবই বড় হয়। রুদ্রিক এগিয়ে এসে ট্রাউজারের পা গুটিয়ে দেয়। আর গেঞ্জি, সে তো অনেক বড় একটা কিছু, করারই নেই। রুদ্রিক তানহাকে দেখে হাসে। তানহা দৌড়ে এসে রুদ্রিককে জড়িয়ে ধরে। রুদ্রিক যদিও বুঝতে পারে তখন তানহা ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু রুদ্রিক জানে সে থাকতে তার বউয়ের ক্ষতি কেউ করতে পারবে না। রুদ্রিক তানহাকে জড়িয়ে ধরেই বলে, তখন অত কেন ভয় পেয়েছিলে? তোমাকে না বলেছিলাম আমি থাকতে তোমার ভয়ের কিছুই নেই? তানহা কোনো কথা বলে না, চুপচাপ রুদ্রিকের বুকের মধ্যে মুখ লুকিয়ে রাখে, যেন তার অনেক শান্তি লাগছে এখানে থাকতে।
হঠাৎ করে কলিং বেল বাজে। কলিং বেলের শব্দে রুদ্রিক তানহাকে বলে, তুমি থাকো, আমি দেখে আসি। রুদ্রিক বাইরে যায়। বাইরে যেয়ে দরজা খুলে দেখে তার দলের একটি ছেলে এসেছে। ছেলেটা রুদ্রিকের দিকে দুটি প্যাকেট এগিয়ে দেয়। সে প্যাকেট দুটি নিয়ে ছেলেকে বিদায় জানায় রুদ্রিক। তারপর এগিয়ে আসে তানহার কাছে। তানহাকে পোশাক দিয়ে বলে, তুমি চেঞ্জ করে আসো, আমি খাবার বাড়ছি। তানহা কোনো কথা না বলে ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসে। রুদ্রিক নিজের হাতে তানহাকে খাবার খাইয়ে দেয়, সঙ্গে নিজেও খাবার খায়। রুদ্রিক তানহাকে নিয়ে বেরিয়ে পড়ে তানহার বাড়ির উদ্দেশ্যে। চেয়ারম্যান সাহেব ও তার স্ত্রীকে সব কিছু জানাতে নিষেধ করেছে রুদ্রিক। তরুণকে বলেছে যেহেতু সামনেই নির্বাচন, অহেতুক তাকে টেনশন দেওয়ার কোনো মানেই হয় না। ওরা দুজন মিলেই সব কিছুর ব্যবস্থা করতে পারবে। তানহাকে বাড়িতে পৌঁছে দিয়ে রুদ্রিক সরাসরি চলে যায় তার গোডাউনে। রুদ্রিক গিয়ে দেখে তরুণ আগে হাত পা ভেঙে দিয়েছে রাসেলের চাচাতো ভাইয়ের, আর দুই চোখ উপড়ে নিয়েছে যাতে কোনো মেয়েকে আর বাজে চোখে দেখতে না পায়ও। আর রোকসানা ও মরিয়মের চোখ তুলে নিয়েছে তার বোনের দিকে তাকানোর জন্য। রুদ্রিককে আর কিছুই করতে হয় না। রুদ্রিক চুপ মেরে থাকে, কারণ যে কাজটি রুদ্রিক করত তা তরুণ করে দিয়েছে। তারপর রুদ্রিক তরুণকে সাথে করে বাইরে চলে আসে। আর মাত্র 4 দিন বাকি আছে নির্বাচনের। তারা আবার নির্বাচনের প্রচারণায় ব্যস্ত হয়। নির্বাচন হয়ে যায় খুব ভালোভাবে। যারা বাধা দিবে তাদের গ্রুপের রাসেলের চাচতো ভাই ও তার দলের প্রত্যেকটি সদস্যকে আটক করে রেখেছে রুদ্রিক ও তরুণরা। খুব ভালোভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল ভোটে তরুণের বাবা আবার চেয়ারম্যান নির্বাচিত হন। ওদের গ্রামে যেন উৎসব মুখর হয়ে ওঠে। সারা গ্রাম সজ্জিত করা হয় আলোয় আলোয়। আজ সবাই ভীষণ খুশি আবার ভালো একজন চেয়ারম্যান পাওয়াতে। রুদ্রিক, তরুণ, দলের ছেলেপেলে সবাই মিলে আনন্দ করতে চলে আসে তানহাদের বাড়িতে। তানহাদের বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে। গরু, খাসি, মহিষ সব কিছু জবাই করা হয়েছে লোকজনদের খাওয়ানোর জন্য। এমপির বাসার ও সবাই আসে। এমপি সাহেবের স্ত্রী নাইলা, নাইলার বাবা মা নাবিলা তো ভীষণ খুশি এরকম আনন্দ দেখে। নিজের শ্বশুরবাড়ির লোকজন আসবে জন্য তানহা নিজেকে একটু পরিপাটি করে সাজিয়ে নেয়। রুদ্রিক এসে তানহাকে খুঁজতে থাকে। তানহাকে না পেয়ে চিন্তা করে তানহা আবার কোথায় গেল। রুদ্রিক আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে সরাসরি সোফার রুম থেকে উঠে চলে যায় তানহার বেডরুমে। রুদ্রিক যেহেতু তানহার স্বামী, তাই তার বেডরুমে ঢুকলে কেউ কিছুই বলবে না। বেডরুমে ঢুকে দরজা খুলে ভিতরে ঢোকে। অবাক হয়ে যায় তানহাকে দেখে। তানহা আজ শাড়ি পরেছে, লাল রঙের একটি জামদানি শাড়ি তানহা পরেছে। অপরূপ সুন্দর লাগছে তানহাকে দেখতে, আর বেশ বড় বড় লাগছে রুদ্রিকের কাছে। রুদ্রিক এগিয়ে যায় তানহার কাছে, বলে, কি ব্যাপার তানহা, এত সাজগোজ? তানহা বলে, শ্বশুরবাড়ির লোকজন আসছে তাই আম্মু বলেছেন আজ শাড়ি পরতে। রুদ্রিক তানহাকে ঘুরিয়ে বলে, মাশাআল্লাহ, আমার বউকে পরীর মতো সুন্দর লাগছে। তানহা লজ্জা পেয়ে রুদ্রিকের বুকে মুখ লুকায় আর বলে, আমার জিন তো সর্বদাই সুন্দর। সবাই মিলে হই হুল্লোড় আনন্দ করে। খাওয়া দাওয়া শেষ করে তারপর বড়রা মিলে বিয়ের দিন ঠিক করে। নাইলা, তরুণ, তানহা ও রুদ্রিকের বিয়ের তারিখ সবাই আগামী সপ্তাহে দিতে চায়। চেয়ারম্যান সাহেবের বাবা মা ভীষণ খুশি। দুই মুরব্বী মানুষ দুই নাতি নাতিনের বিয়ে দেখার জন্যই হয়তোবা এতদিন বেঁচে আছেন। সামনের সপ্তাহে তানহার চাচা চাচি, চাচাতো ভাইয়েরা সবাই আসবে বিয়ে খেতে। রুদ্রিক ও তরুণের বন্ধু বান্ধব, গ্রামের লোকজন সবাইকে খাওয়া দাওয়া শেষ করাতে করাতে অনেক রাত হয়ে যায়। রুদ্রিকের বাড়ির লোকজনও অনেক রাত করে বাসায় ফিরে যায়। বিশাল পরিসরে আয়োজন করা হয় রুদ্রিক, তানহা, নায়লা ও তরুণের বিয়ের। 10 গ্রামের মানুষকে দাওয়াত করা হয়। যেহেতু রুদ্রিকের ইচ্ছা ছিল সে 10 গ্রামের মানুষকে জানিয়ে তানহাকে বিয়ে করবে। হ্যাঁ, সত্যি তাই করেন এমপি সাহেব। সাথে তিনি নিমন্ত্রণ কার্ডে এটাও লিখে দেয় কেউ কোনো গিফট না আনতে। সবাই শুধু আসবে, তার ছেলে ও ছেলের বউকে দেখবে আর দোয়া দিবে। এটা দেখে গরিব মানুষগুলো মনের আনন্দে ভরে যায়, কারণ তারা দুবেলা দুমুঠো ভালো খেতে পারে না। আর এমপি সাহেবের ছেলের বিয়েতে অবশ্যই ভালোভাবে পেট ভরে খেতে পারবে ভালো ভালো খাবার। আজ তরুণ নাইলাকে নিয়ে চলে গিয়েছে ঢাকা শহরে।
এখানে তরুণ একটি ফ্ল্যাট দেখেছে, নায়লাকে দেখাতে নিয়ে গিয়েছে, কারণ এটা তরুণের পক্ষ থেকে নায়লার জন্য উপহার। তাই এই ফ্ল্যাটটি সে নায়লার নামেই কিনবে, আর নায়লাকে তার বাসর রাতের উপহার হিসাবে দেওয়া হবে তার এই ফ্ল্যাটটি। নায়লা ভীষণ খুশি তরুণের থেকে এই গিফটটি পেয়ে। তানহা, রুদ্রিক, নায়লা ও তরুণের বিয়ের জন্য শপিং করতে সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সবাই সবার পছন্দ অনুযায়ী যা যা ভালো লাগে সব কিছুই কিনে নেয়। তরুণ আলাদা করে নায়লার জন্য অনেক শপিং করে। শপিং করে ওরা সবাই চলে আসে সোজা বাড়িতে। আজকে আর কোথাও দেরি করে না তারা। অনেক বড় আয়োজনের সাথে সম্পূর্ণ হয় রুদ্রিক, নায়লা, তানহা ও তরুণের বিয়ে। লোকজন সত্যিই খুব আনন্দ করে, পেট ভরে খাবার খায় তাদের অনুষ্ঠানে, আর সবাই মন খুলে দোয়া করে এই নবদম্পতিদের। আজ যেহেতু তাদের বিয়ে হয়ে গিয়েছে, নতুন বউ নিয়ে বাসায় চলে আসে তরুণ। তাদের অনুষ্ঠান একসাথে করা হয় বড় স্কুল মাঠে, আর সেখানেই স্টেজ থেকে শুরু করে সব কিছুর আয়োজন করা হয়। বাসায় চলে যায়, তারপর তাদের প্ল্যান অনুযায়ী যার যার বাসায় সে তার নির্দিষ্ট স্থানে বাসর করবে ওরা। তরুণ নিজের বাড়িতেই অনেক সুন্দর করে সাজিয়েছে তার বাসার। তরুণের স্বপ্ন, তরুণের বউকে নিয়ে তরুণ তার বাড়িতেই বাসর করবে। আর এদিকে রুদ্রিক তার বউকে নিয়ে সরাসরি চলে যায় তাদের গ্রামের কলেজ মাঠে, কারণ সেখানে অবস্থান করছে রুদ্রিকের জন্য হেলিকপ্টার। হেলিকপ্টারে করে রুদ্রিক তার বউকে নিয়ে পাড়ি জমায় সমুদ্র বন্দরে। সেখানে রুদ্রিক আগে থেকেই জাহাজ বুক করে রেখেছে। সেখানে রয়েছে তার জন্য জাহাজ। সেই জাহাজে তার আর তানহার বাসর হবে আজ। রুদ্রিকের অনেক ইচ্ছা ছিল সমুদ্রের মাঝখানে তাদের বাসর হবে, ফুলসজ্জা হবে সেই মোতাবেক। হচ্ছে সব। আগে থেকেই রুদ্রিক জাহাজ ভাড়া করে রাখে, তানহাকে নিয়ে যাওয়া হয় সেখানে। তানহা পুরোই অবাক, এত সুন্দর একটি জায়গা। সব মেয়েরই স্বপ্ন থাকে ভালোবাসার মানুষকে নিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটাবে, কিন্তু তানহার জীবনে বোধহয় একটু বেশি ভালো কিছু হয়ে গিয়েছে। ফুলে ফুলে সজ্জিত বাসর ঘর দেখে তানহার জ্ঞান হারানোর উপক্রম। সমুদ্রের পানি, সমুদ্রের শব্দের গর্জন আরও যেন ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে। রুদ্রিক তানহাকে আদর করে জড়িয়ে ধরে আর বলে, কেমন লাগছে? তানহা আষ্টে পিষ্টে রুদ্রিককে জড়িয়ে ধরে বলে, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আজকে পেলাম। প্রথমত আপনাকে, দ্বিতীয়ত এই বাসর। এখন যদি আমি মারাও যাই তবুও আমার কোনো কষ্ট থাকবে না। রুদ্রিক বলে, বাজে কথা বলা যাবে না। দীর্ঘ পথ চলতে হবে আমাদের। জীবনের শুরু কেবল করলাম, এখন ওই মরার কথা কেন আনছো? দুজন একসাথে চলবো। আমাদের জীবনে নতুন অতিথি আসবে, তাদেরকে বড় করব, বিবাহ দিব, তাদের জীবন সেট করব। তারপর দুজন বুড়ো বুড়ি হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের সাথে থাকব। তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি পরি, তুমি আমার অ্যাঞ্জেল, আমার অ্যাঞ্জেল। আজ আবার পূর্ণতা পেল আরও একটি ভালোবাসা। তানহা রুদ্রিককে জড়িয়ে ধরে, তাদের এই মধুময় বাসর রাতে একে অপরের সাথে মিশে যায়। আর আপনারা সবাই তো জানেন বাসর রাতের অর্থ কী, তাই আমি আর কিছু বিস্তারিত ভেঙে বললাম না। দয়া করে আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন। সমাপ্ত।